তৃণমূল কংগ্রেসকে হারাতে পারে তৃণমূলই, ডেবরা থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন দেব। দেবের নিশানায় কি তৃণমূল ভার্সেস তৃণমূল, নাকি দলীয় কোন্দলকে নিশানা করলেন তৃণমূল প্রার্থী? দেব কেন এমনটা বললো সেটা শুনবো, এবং এই মন্তব্য নিয়ে বিজেপি প্রার্থী হিরণ কি বললেন সেটাও দেখুন বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার মনে হয় যে তৃণমূলকে অন্য কোনো দল হারাতে পারবে না, তৃণমূলকে হারাতে পারে শুধুমাত্র তৃণমূল। আজকে ডেবরা যা সংগঠন দাঁড়িয়ে আছে, আজকে যে ডেবরার মধ্যে যে ইউনিটি আছে, যেটা আমার মনে হয় সেইটা যে কোনো লিডকে বের করতে পারে, যদি আমরা সবাই মিলে আমাদের রাগ অভিমান সব ভুলে গিয়ে শুধু দলকে নিয়ে ভাবি এবং দলকে জেতানো নিয়ে ভাবি, আমার মনে হয় যে দুর্দান্ত লিড হবে। আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সহকর্মী দেবব্রত আমার সঙ্গে ঘাটাল থেকে সরাসরি রয়েছে। দেবব্রত, দেবের এই অবস্থান, এটা তো বিরোধীদের হাতে নতুন করে অস্ত্র তুলে দেওয়ার মতন। একদমই দেখো, এই যে দেবের যে বক্তব্য, এই বক্তব্য কিন্তু বিরোধীদের হাতে একদম অস্ত্র তুলে দিয়েছে। কেন বিরোধীরা এই জায়গা থেকে, বিরোধী রাজনৈতিক নেতৃত্বরা তারা কিন্তু প্রত্যেকটি কথাতেই তাদের বক্তব্য যে এই যে তৃণমূলের মধ্যে যে গোষ্ঠীকন্দল বারবার বলা হয়, সেই গোষ্ঠীকন্দলেরই বহিঃপ্রকাশ বা গোষ্ঠীকন্দলের যে খবর সেটা দেবের কাছ অব্দি গেছে, এবং দেব বিভিন্ন যে র্যালি করছে সেই র্যালিতে তার কিছুটা হলেও প্রতিফলন ঘটছে বলেই তিনি মনে করছেন, আর সেই কারণেই কিন্তু তিনি এ ধরনের বক্তব্য করছেন। এবং সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু দুরকম তিনি ব্যাখ্যা করেছেন, এবং দুরকম ব্যাখ্যাতেই কিন্তু একরকম ব্যাখ্যা যেমন করেছেন পজিটিভ দিক থেকে, ঠিক এরকম পাশাপাশি কিন্তু পরক্ষণেই তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে কোথাও যদি মানুষের মধ্যে, নেতাদের মধ্যে মান অভিমান রয়েছে, সেই মান অভিমানকে কাটিয়ে একই সাথে কাজ করার, কারণ সাধারণ কর্মীরা শুধু সম্মান চায়, সেটা তুলে ধরেছেন তিনি। পাশাপাশি এই যে বক্তব্য তিনি রেখেছেন, সেখানে কিন্তু তার আগে যেমন র্যালি হয়েছিল, র্যালি শেষে সভা, অডিটোরিয়ামে সভা, যেটা প্রত্যেকটি জায়গাতে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রতেই কিন্তু এ ধরনের কার্যক্রম চলছে, এবং সেই কার্যক্রমে ডেবরাতে এ ধরনের ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিরোধী রাজনৈতিক দলের কাছে কিন্তু একটা ভোটের আগে একটা বড় অস্ত্র বলেই মনে করছে জেলার রাজনীতিবিদরা। দীপ, অসংখ্য ধন্যবাদ দেবব্রত তোমাকে। তবে এই মুহূর্তে যার প্রতিক্রিয়া এই খবরে সব থেকে বেশি জরুরি, সেই বিজেপি প্রার্থী হিরণ আমার সঙ্গে রয়েছেন সরাসরি। হিরণ, দেবের এই মন্তব্য শোনালাম আপনাদের, বলছে তৃণমূলকে নাকি একা তৃণমূলই বেকায়দায় ফেলতে পারে, আপনার প্রতিক্রিয়া কি এই বিষয়ে? দেখুন, এটাতে হলো প্রথম কথা হলো যে কর্মীরা ওনাকে ভোটে মানে সারা বছর ধরে রোদ জল বৃষ্টিতে পুড়ে ভিজে ওনাকে দিল্লিতে পাঠায়, সাংসদ হিসেবে পাঠান, তাদেরকে উনি অপমান করলেন, যে তাদের প্রতি ওনার কোনো বিশ্বাস নেই, মানে নিজের দলকেই বলছে যে তিনি নিজের দলই ওনাকে হারাবে। এটা অত্যন্ত দুঃখজনক যে কর্মীদের প্রতি বিশ্বাস আস্থা ওনার একদম নেই। আর আরেকটা যেটা কারণ, সেটা হচ্ছে যে গোষ্ঠী দ্বন্দ্ব চলছে সারা বাংলা জুড়ে, এবং ঘাটালে তো যেটা উনি প্রথম শুরু করেছিলেন, সেটা যখন ঘাটালে শিশু উৎসব হয় এই শীতের মরশুমেতে 2023-এ, তখন আমরা দেখেছিলাম যে সেখানে মানে ওনার সঙ্গে এবং প্রাক্তন বিধায়কের সঙ্গে বিরাট মারামারি, ঝগড়াঝাটি, টেবিল চেয়ার ছোড়াছুড়ি, ভাঙাভাঙি হয়েছিল। সেখান থেকে শুরু হয়েছিল আপনাদের গোষ্ঠীদ্বন্দ্ব। তারপরে যখন সেই শঙ্কর দলই ওনার সম্বন্ধে প্রথম প্রতিবাদ করলেন যে উনি 30% কাট ফাইনালে কাজ করেন না, তাকে সঙ্গে সঙ্গে উনি দল থেকে সাসপেন্ড করে দিলেন। তো নিজের কর্মীর প্রতি কোনো সম্মান নেই, শ্রদ্ধা নেই। হতে পারে একজন কর্মী ওনার সত্যি কথাটা বলে দিয়েছেন, প্রতিবাদ করেছেন, তারপরে তাকে দল থেকে বাদ করে দেবেন? যদিও এটা আমার একদম বলার কথা নয়, আমার বলা উচিত না, আপনি প্রশ্ন করেছেন বলে বলছি। তৃতীয়ত, আমরা কেশপুরে গিয়ে দেখলাম যে নিজের দলেদের মধ্যে মারামারি হচ্ছে ওনার সামনে, মানে দুই গোষ্ঠী দুজনে মিলে মারামারি করছে, হাতাহাতি করছে, গালাগালি করছে। তো এই সমস্ত গোষ্ঠী দ্বন্দ্ব থেকে ওনার যে ভয়টা হয়েছিল, যেটার জন্য উনি বারবার বলছিলেন। হিরণ, শুভজিৎ বলছি নিউজরুম থেকে, টিভি9 নিউজরুম থেকে। হিরণ, একটা বিষয় একটু জানতে চাইবো, নিশ্চয়ই আপনার মনে আছে, আমাদের প্রত্যেকের মনে আছে, ঘাটালে যখন ওই একটা উৎসব কমিটি গঠন করা হচ্ছিল, তখন দেবকে রাখা হয়নি, তখন দেবের অনুগামীরা তারা সেখানে বিক্ষোভ দেখিয়েছিলেন, দেবকে যারা রাখেননি তারা তাদের মতো যুক্তি দিয়েছিলেন, চেয়ার ভাঙচুর হয়েছিল। কোথাও গিয়ে কি দেব সেটাই একটু উস্কে দিলেন, সেটাই খোঁচা দিলেন? না, আমি তো সেটাই বলছি যে শিশু উৎসব, ঘাটাল শিশু উৎসব, সেই ঘাটাল শিশু উৎসব থেকেই গোষ্ঠীদ্বন্দ্ব আমরা দেখতে পেলাম, আমরা শুনছিলাম, আমরা দেখছিলাম সারা বাংলা জুড়ে। বাট ঘাটালেতে যে প্রথম দেখতে শুরু করলাম, সেটা হলো যে ঘাটালে শিশু উৎসব থেকে শুরু হলো শঙ্কর দলের সঙ্গে ওনার সম্পূর্ণ হাতাহাতি, মারামারি, ঝগড়াঝাটি। এবং তারপরে দেখলাম যে সেই শঙ্কর দলে যখন প্রথম প্রতিবাদ করলেন,
সে প্রতিবাদ করার সঙ্গে সঙ্গে তাকে দল থেকে সাসপেন্ড করে দিলেন। আবার কেশপুরে গিয়ে দেখলাম যে দুই দলের মধ্যে বিরাট মারামারি চলছে, ঝগড়াঝাটি চলছে, হাতাহাতি চলছে। তো এই যে গোষ্ঠী দ্বন্দ্ব চারিদিকে চলছে, সেই জন্য কোথাও একটা গিয়ে উনি আতঙ্কগ্রস্ত হয়ে নিজের কর্মীর প্রতি ওনার বিশ্বাস হারিয়ে ফেলেছেন এবং সেই জন্য বলে তৃণমূলকে হারাবে, মানে নিজের দলই ওনাকে হারাবে। যে হারাবার, হেরে যাওয়ার যে ভয় থেকে উনি প্রথম থেকে বলছিলেন যে আমি আর ভোটে দাঁড়াবো না, দিল্লিতে গিয়ে বলছিলেন এটাই আমার শেষবার, আমি আর কখনো আসবো না। তারপরে ওনাকে মাননীয়া এবং ভাইপো দুজনে মিলে বুঝিয়ে টুজিয়ে আবার ওই ঘাটাল মাস্টার প্ল্যানের যে 1200 কোটি টাকার লোভ দেখালেন, সেখান থেকে 30% কাটমানির যে ওনার স্বপ্ন দেখলেন যে 30% কাটমানি মানে 360 কোটি টাকা ওনার কমিশন ঢুকবে, আবার ফিরে এসেছেন। কিন্তু ফিরে এসে আবার দেখতে সেটাই শুরু করলেন যে চারিদিকে তো গোষ্ঠীদ্বন্দ্ব, চারিদিকে সবাই ওনার বিরুদ্ধে প্রতিবাদ করছে যে উনি যেভাবে শুধুমাত্র বছরে একবার করে ভোট হলে 5 বছরে একবার আসেন, ওনার কর্মীরাই বলছেন যে ওনাকে কখনো দেখতে পারি না, আমরা মানুষকে বোঝাতে পারি না। মানুষ বারবার বলেন যে আপনার সাংসদকে ভোটে জেতানো পরে আর দেখা যায় না। তো কর্মীরা হতাশ, সেই হতাশা থেকে দ্বন্দ্ব শুরু হচ্ছে, দ্বন্দ্ব থেকে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হচ্ছে এবং এই পুরোটাই হলো যে তোলা তুলছে যেটা, সেই তোলার কাটমানির কার কাছে কত পার্সেন্টেজ যাবে, কার কাছে কত ভাগ যাবে, সেই ভাগাভাগির লড়াই, সেইখান থেকে সমস্ত কিছুর উৎপত্তি। আপনাকে অসংখ্য ধন্যবাদ বেশ, ধন্যবাদ হিরণ জানানোর জন্য। দেখো, আমরা দেখাচ্ছিলাম যে দেব একাই মন্তব্য করেছেন, অস্বস্তিতে ফেলেছেন, এমনটা কিন্তু নয়। আমি যদি অতীত ভুলেও যাই, অতীত সম্প্রতি বেশ কয়েকটা মন্তব্য করেছেন যেগুলো বোধহয় গিয়ে দল অস্বস্তিতে পড়েছিল। অন্তত রাজনীতি নিয়ে যারা চর্চা করেন তারা সে কথাই বলেছেন। কে কি বলেছেন শুনুন। ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারবেন না, তারা দয়া করে দল থেকে চলে যান। আমি দলের এই মুমূর্ষু অবস্থায়, এই কঠিন অবস্থায় কোনো কর্মীকে বিভাজন হতে দেবো না। দরকার হলে পায়ে ধরে নেব, ভোটটা করুন, রাগ অভিমান ছাড়ুন। এখন একটা সংকট, যুদ্ধ শুরু হচ্ছে, সব একসঙ্গে কাজ করব, নিজেরা কোনো মনোমালিন্য করব না। কারণ আমাদের পৈতৃক সম্পত্তির ঝগড়া এখানে নেই, কারোর সঙ্গে জমির লেঠা নেই। আমি তৃণমূল করি, মিটিং আসছি, কিন্তু পাড়ার লোককে গিয়ে বলতে লজ্জা পাচ্ছি। বাদাম চাই বাদাম, বাদাম চাই বাদাম বলি, সে চুপ করে বাদাম নিয়ে হেলান দিয়ে রেলের কামরার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। বাবা, ওর বাদাম বিক্রি হবে? ওটা নিয়ে ব্যস্ত হবে না, গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে। ওটা একটা তৃণমূলের মানে সিলেবাসের মধ্যে পড়ে গেছে, কিন্তু আবার ইলেকশন এলে সবাই আবার এক হয়ে ভোট করে। বুঝতেই পারছেন, দলের তারকা প্রার্থী যখন এমন মন্তব্য করেন যাতে দল বেকায়দায় পড়ে, তখন বিরোধীরাও ছেড়ে দেওয়ার পাত্র নয়। এই বিষয়ে সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি, এবং অধীর চৌধুরী কি জানিয়েছেন শোনাবো আপনাদের। তারপরে শোনাবো শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ এই নিয়ে কি বলেছেন। দেব ভালো ছেলে, দাঁড়াতে চায়নি, এবারও দাঁড়ানোর ইচ্ছে ছিল না, জোর করে ভয় দেখিয়ে দাঁড় করিয়েছে পিসি আর ভাইপো মিলে। বলেছে সিনেমা করতে দেবো না দাঁড়ালে, নাহলে দেবের দাঁড়ানোর ইচ্ছে ছিল না। আমি যতদূর জানি, আমার কাছে যতদূর খবর আছে, বাকিটা বলতে পারছি না, কেন দেবের দাঁড়ানোর কোনো ইচ্ছে ছিল। দেব বড় বিপদে পড়েছে। সে পার্লামেন্টের মধ্যে একদিন তার বক্তব্যে বলছিল, যে বক্তব্য শুনে মনে হলো একটা বিদায়ী ভাষণ, ভ্যালিডেক্টেড স্পিচ মনে হয়েছিল, বিদায়ী ভাষণ মনে হয়েছিল। তখন আমরা ভাবলাম আর হয়তো অভিনেতা দেব ভোটে লড়বে না। এখন আবার ভোটে লড়ছে, চাপে পড়ে, মন থেকে নিশ্চয়ই নয়, কারণ তারও কিছু করার নাই। অভিনেতা হয়ে থাকতে গেলে এই সরকারের কথা শুনে চলতে হবে। কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, সব এক জায়গায় আছে। একজন প্রার্থী বা একজন নেতা যখন কোনো কর্মী সভায় যান বা নির্বাচনী প্রচারে যান, তখন তিনি একটা সার্বিক প্রেক্ষিতে দাঁড়িয়ে সেই ব্যাখ্যাগুলো করেন। তার মধ্যে থেকে ছিটকে আসা কোনো লাইন নিয়ে তার আলাদা তাৎপর্য খুঁজে বার করার কোনো জায়গা নেই। তৃণমূলের বিকল্প একমাত্র উন্নততর তৃণমূল। তো এর বাইরে দেব কি বলেছেন? ঠিকই তো বলেছেন।